এত উপস্থিত বিষয়বস্তুর উত্তর দেওয়া খুব কঠিন। তারপরও আমি আমার সহ-আলোচকের সাহেবের শুভেচ্ছা জানাই আর তার দোয়া নিয়ে শুরু করতেছি। দোয়া নিয়ে শুরু করতে চান? দোয়া নিয়ে অবশ্যই। দেখেন, আমরা সবসময় কনফিউজিং এবং কন্ট্রাডিক্টরি কাজ করি। যেমন আপনি কথাটা বললেন যে রুহুল আমিন রিজভী বললেন এটা একটা পাবলিক সেন্টিমেন্ট। অর্থাৎ আপনি যদি আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ না করেন বা তাহলে এটা একটা পাবলিক সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের সাথে সেন্টিমেন্টটাই কিন্তু এক ধরনের ইমোশন। এবং আবু সাইদ সেদিন যে বুক পেতে দিছিল সেটাও ছিল তার ইমোশন। আর যিনি গুলি মারছিলেন, কে মারছেন সেটা পরের কথা, তার কাছে ওই মুহূর্তে ছিল একটা বাহবা, বিনোদনও বলতে পারেন অনেকটা। মানে নেয়ারার টু দ্য গভর্নমেন্ট হওয়ার যে পরিকল্পনা সেগুলোর অংশ ছিল এইগুলা। এখন আপনি যে কথাটা আনলেন যে পাবলিক সেন্টিমেন্ট, হ্যাঁ এটা ঠিক যে যদি এখন আওয়ামী লীগকে কার্যক্রম করার জন্য সুযোগ দেয় অবশ্যই জনগণ এই ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মাঠেও নামতে পারে। দ্যাট ইজ ট্রু। এটার মানি হচ্ছে এই যে ইমোশনের মূল্য থাকে, ইমোশনকে কেয়ার করা উচিত। একইভাবে আপনি যদি গণভোট আনেন আর জুলাই সনদ আনেন, যেটার ব্যাপারে বারবার বলা হচ্ছে এটা ইমোশনের জায়গা নয়, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, তাহলে আপনি সেন্টিমেন্টের কথা আসলো কেন, ইমোশনের কথা আসলো কেন? তারা গণহত্যা করেছে এবং গণহত্যা করছে ফাইনালি যদি আপনি ধরেন আমাদের কাছে আনসিন, আমরা কিছু দেখি নাই, কিন্তু যেভাবে গুলি টুলি চালানো হয়েছে, হেলিকপ্টারের গুলি বলেন, মাঠে সরাসরি গুলি বলেন, যেটাই বলেন না কেন, সেটা একটা চূড়ান্ত ডিরেকশন কিন্তু টপের কাছ থেকে আসতে হয়েছে। টপের কাছ থেকে না আসলে শুধু আসলেই হয় না, টপ আবার গ্যারান্টি দিছে 2014 সালের পর থেকে বা ক্ষমতা থেকে চলে যাওয়ার 5-7-10 বছর আগে থেকে যে সমস্ত কর্মকাণ্ড করছে এই প্রশাসনের লোকজন, সবাই কিন্তু পার পেয়েছে। ওই 10 বছরে কিছু হয় নাই, এখনও কিছু হয় নাই। যারা পালাইছে তারা হয়তো একান্তই ওই যে কিছু মেরে পিটাইয়ে মারছে এই ধরনের ভয়ের থেকে পালাইছে, কিন্তু আলটিমেটলি কিছুই কিন্তু হয় নাই। তো এখন তো আজকে এই সেন্টিমেন্টে গুরুত্ব দিচ্ছেন শুধুমাত্র আপনি ক্ষমতায় থাকার জন্যে। এখানে তো সেন্টিমেন্টের কোনো জায়গা হওয়া উচিত না। সেন্টিমেন্ট মানে কিন্তু ইমোশন। ইমোশনের জায়গা হবে কেন? বীরদর্পে কাজ করবেন। আপনি তো জুলাই সনদ কার্যকর করছেন না, গণভোটকে মানছেন না, এনে গণভোট অধ্যাদেশ বাতিল করে দিছেন। সেটার পরিপ্রেক্ষিতে জবাব আসে এইরকম যে এটা কি ইসের জায়গা না, ইমোশনের জায়গা না, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। বিষয়টা কনফিউজিং, কন্ট্রাডিক্টরি হলো না? আপনি তো একটা স্ট্যান্ডে থাকবেন। এতগুলা লোক মারলো মরলো যেভাবেই হোক, সেটাকে আপনি কোনো গুরুত্ব দিবেন না এবং সেটাকে চিন্তা করে যে একটা বড় দল একটা সেন্টিমেন্ট। আমি কিন্তু এটার পক্ষে বিপক্ষে না। আপনি দল বন্ধ করবেন কি করবেন না ভিন্ন কথা। অন্তর্বর্তীকালীন সরকার যখন এটাকে নিষিদ্ধ করা হয়েছিল কিংবা বন্ধ করতে চাইছিল আওয়ামী লীগের রাজনীতি, তখন কিন্তু আজকে ক্ষমতাসীনরা তখন বলছিল আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কোনো কিছু বন্ধ করতে চাই না এবং যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু রাজনৈতিক অধিকার হরণ করা ঠিক নয়। কিন্তু আজকে রেজাল্টটা কি দাঁড়াইল? সো ইউ আর পেইং যে আপনি আপনার নিজের অবস্থানটাকে সবচেয়ে বেশি দেখতেছেন সব দিক থেকে। একদিকে জুলাই চেতনার বাস্তবায়ন করছেন না, জুলাই ঘোষণা সনদের বাস্তবায়ন করতেছেন না, গণভোটের মূল্য দিচ্ছেন না। এটা কিন্তু পুরো আওয়ামী বিরোধী। এই জুলাই সনদ বাস্তবায়ন যদি করেন, গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কার হয়, সব আওয়ামী লীগের বিরুদ্ধে যায়। সেটা না করা মানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে থাকা। আপনি বিষয়টাকে ওইভাবে চিন্তা করতে হবে। আবার সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন, কোন জনগণের সেন্টিমেন্টের মূল্য দিচ্ছেন? তাহলে জুলাই সনদ যারা চাইছে তারা জনগণ না? সব মিলে জনগণ ধরলে তারাও জনগণ। তাহলে আপনি যে সেন্টিমেন্টের গুরুত্ব দিচ্ছেন সেটা কি আপনার জনগণের নিরাপত্তার জন্যে, যারা আপনার দলের সাথে সংশ্লিষ্ট? আমি কিন্তু আলোচনা করতেছি, আমার এখানে কোনো আমার লাভ লোকসান কিচ্ছু নাই। আপনি এইভাবে তো চলবে না। 2 নম্বর আসেন, এত বড় একটা শক্তি আওয়ামী লীগ, তো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আপনি কি প্রিভিলেজ দিচ্ছেন যে জামাত এবং এনসিপি যারা অপোজিশনে আছে, এটা যদি চলমান থাকে আর একটা ইলেকশন পর্যন্ত? আমি জানি না, কারণ জামাত এরকম বারবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা
আবার আবার রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তাদের আরো বেশি বেড়ে গেছে। এক, 2 নম্বর, জামাতের বিরুদ্ধে দুইটা দল দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দুইটা দল 55 বছর যাবত আপনারা বিরোধিতা করতেছেন, কোনো সন্দেহ নাই। কখনো কখনো তাদেরকে নিয়ে মন্ত্রী বানাইছেন, কখনো কখনো তাদেরকে নিয়ে আন্দোলনও করেছেন, আবার 24 আওয়ার্স তাদের বিরোধিতা। যদি বিরোধী থাকবেই, একটা পাওয়ারফুল দল, রাজনৈতিক দল যারা মোটামুটি 25-30 বছর, বিশেষ করে শেখ হাসিনা এবং বেগম খালেদার নেতৃত্বে যদি আমি ধরি, 25 বছর পার করছে। সেই 25 বছরের কিন্তু আপনার ওই রাজনীতি টিকে রয়েছে এই জামাতে ইসলামের, এবং সবশেষে তারা এখন 68টা সিট পাইল। এটা কোন পদের বিরোধিতা রে ভাই? আপনি সে 68টা সিট পাইল, আবার আপনি এত বড় দুইটা দল, একটা দলের বিরোধিতা করে আপনি শেষ করতে পারতেছেন না এখন পর্যন্ত। আজকে 68টা সিট পাইছে, কেউ কেউ বলে ইঞ্জিনিয়ারিং করে পাইছে, ইঞ্জিনিয়ারিং করে পাইলে তো ক্ষমতাই নিতে পারতো। 68টা সিট তো পাইছে। তাহলে আমরা কি ধরনের বিরোধিতা করি? স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ, এটা একটা বিভাজন মাত্র। তা নাহলে আর কি? আপনি এখন তার বাড়িতে কিন্তু বিরোধী দলের নেতা হিসেবে জামাতের ভদ্রলোকের বাড়িতে 5 বছর জাতীয় পতাকা উড়বে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের এই বিভাজন দূর হওয়া দরকার। এই স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, আমরা বাংলাদেশি যদি আমরা ভাবতে না পারি, তাহলে এইগুলো চলমান থাকবে। এখন আসি, আবার সেই জায়গাটায় ফিরে আসি। পাবলিক সেন্টিমেন্টের মূল্য দিয়ে যখন আপনি এই তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখতেন, তার মানে কি আপনার ইচ্ছা নাই নিষিদ্ধ রাখার? আপনাদের ব্যাখ্যায় মনে হয় আপনার নিষিদ্ধ রাখার ইচ্ছা নাই। এটা আরও মানে আছে। আরও মানে হচ্ছে এই যে কালকে যদি, যেমন জামাত ইসলামেরটা ফেরত আনছে কোর্ট কাচারি দিয়ে, তো কালকে যদি আইসা আওয়ামী লীগ এখানে রিট ফিট করে, তারা তাদের এটা ফেরত পাইতেও পারে। বাট আমি একজন সাধারণ লোক হিসাবে আমি বলবো, আজকে পর্যন্ত আমি আওয়ামী লীগের কোনো অনুশোচনা দেখি নাই। আর অনুশোচনা দেখলেই বা আপনি মাপ করবেন কেন? বিচারটা প্রপারলি হওয়া উচিত। আমরা এত বেশি কনফিউজিং, বিচারের দিকেও গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, আপনি প্রপারলি বিচার করে ফেলেন না খুব দ্রুত। ট্রাইব্যুনালে মামলা হয়েছে, সব কিছু রায়গুলো তো হয়ে যেতে পারে। ইতিমধ্যে আবু সাইদের মামলার রায় হয়েছে, রায় নিয়ে আমি বিতর্ক করবো না, রায় নিয়ে অনেক কথা হয়েছে। আমি ফেসবুকে দেখলাম একজনে বলছে আমরা নির্দোষ, ওগুলো নিয়ে আমার কথা নাই। কারণ কোর্ট জাজমেন্ট দিছে, সেটা ভিন্ন কথা। কোর্টের জাজমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই না। ন্যায় অন্যায় সেটা কোর্ট যাচাই করবে, আরও ফোরাম আছে। এইবার আসেন, এই যে নিষিদ্ধ করে থাকতে পারতেছি বা সেন্টিমেন্টের উপরে গুরুত্ব দিতেছি, বিষয়টা আসলে কি? বিষয়টা কি বিএনপি অর্থাৎ আওয়ামী লীগ যাদের উপর নির্ভর করত, প্রত্যেকটা দলের কিন্তু একটা শক্তি থাকে, এবং আভ্যন্তরীণ শক্তিটাই আমি বলবো। আভ্যন্তরীণ শক্তির ভিতরে হলো মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন, পুলিশ প্রশাসন, এগুলো হলো সরকারের যন্ত্র। আর অন্যান্য প্রশাসন যেটি আছে ওইগুলো ওই যন্ত্র না। অন্যান্য প্রশাসন দুর্নীতির মামলায় ঢুকাবে, আপনি ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে না চাবে, নানান কিছু করতে পারে। এই সব কিছু মিলে আপনাকে কাস্টডিতে নিতে হলে লাগতেছে এই পাওয়ারগুলো। এই মিডিয়া, এই প্রশাসন এবং বিজনেস অলিগার্ক যারা আছে, যারা নিয়ন্ত্রণ করে সরকারকে, সেইটার গ্যারান্টি দরকার যে কোনো দলের ক্ষমতায় থাকার জন্য সেটার গ্যারান্টি দরকার। এবং এই শক্তিগুলার বুদ্ধিদাতা কারা, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু যদি এইটাকে চিন্তা করে যে এই 3টা কমিউনিটি আমার থাকা দরকার, সেই 3টা কমিউনিটির কাছে নিশ্চয়তা পাওয়ার জন্য এই সমস্ত করতে হচ্ছে কিনা, সেটা একটা বিষয়। পাশাপাশি আপনি যদি আসেন, আমরা আগে যে সেন্টিমেন্টটা দেখছি, তাতে আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করছে। তখন যদি আজকের বিএনপি সরকার আরও বুদ্ধিমান হইতো, তখন ওই মুহূর্তে যদি তাকে দিয়ে আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করা যেত, সমস্ত ব্লেম কিন্তু আজকে চলে যেত ইন্টারিম গভর্নমেন্টের উপরে। সেটুকুও তাদের বোঝার ক্ষমতা হয় নাই। কার বুদ্ধিতে তখন তারা এগুলো অপোজ করছে আমরা ঠিক জানি না। অনেক কিছু করানো যেত ওই অন্তর্বর্তীকালীন সরকারের দিয়ে, এবং সবটা কিন্তু তার উপরে চাপাইয়ে দেওয়া যেত। এবং আমার ধারণা যে আজকে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তাহলে আমার কাছে মনে হয় ইউনূস সাহেব লম্বা সময় না পেলেও ওই 1.5 বছর খুব পিসফুলি থাইকে যেই কাজগুলা এখন করতে চাচ্ছে অনেকে, যেমন এই যে নিষিদ্ধ করা, এই সমস্ত কাজগুলা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে করানো যেত নিজে নির্দোষ থেকে। পাশাপাশি আরেকটা কথা বলি, এই চুলের সাথে রিলেটেড হলো আবার শিরিন শারমিন চৌধুরী। এখন শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার করলো সম্প্রতি। শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারটা কেন করলো? আমার ধারণা বলছি, আমি তো শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার না করলেও তো পারতো, কিন্তু আমার কাছে মনে হয় শিরিন শারমিন চৌধুরী প্রায় 1.5 বছর যাবৎ বাংলাদেশে সার্ভিলেন্সে ছিল। তা না আপনি খুঁজে পাবেন কোত্থেকে? সার্ভিলেন্সে ছিল, সময় মতো তাকে ধরছে। এটার মানে হচ্ছেই যে একটা সময় হয়তো আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে, আমার ধারণা। সেক্ষেত্রে কারা করবে? প্রধানমন্ত্রী যিনি সাবেক, উনি করতে পারবেন না, কিন্তু উনি এখন পর্যন্ত ছাড়ছেন না, উনি কিন্তু ওনার পথ ছাড়েন নাই। মানে ক্ষমতার লোভ মানুষের এত,
এখনো কিন্তু ছাড়তে পারতেন ভারত বসে, যে ঠিক আছে অন্য কাউকে আমি বানাই দিলাম। তো আমার ধারণা শিরীন শারমিন চৌধুরী কাস্টডিতে গেছে, কি ইস্যুতে ধরছে আমি তা জানি না, তবে তার জামিন পাওয়াটা আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য। হত্যা মামলা দেখানো যাই দেখেন, তারা হেভিওয়েট জামিন পেতেই পারে, হয়তো যখন জামিন পাবে তাহলে সে ক্লিন ইমেজে থাকলো, অর্থাৎ তখন সে ফ্রি মুভ করতে পারবে। এই গ্রেপ্তার না হয়ে ফ্রি মুভ করলে একটা কোশ্চেন আসতো পাবলিক সেন্টিমেন্ট, এই যে কথাটা বলছে রুহুল আমিন রিজভী, রুহুল কবির রিজভী, যে সেন্টিমেন্ট, যে এখন যদি শিরীন শারমিন যদি এমনি ঘুরতে থাকতো তাহলে বলতে হত্যা মামলা আসলে ঘোরে কেমনে, ফেসিস্টের দোষর ঘোরে কেমনে, হ্যাঁ এই গ্রাউন্ডে তিনি নিয়েছেন। অথচ ফেসিস্টের দোষর রাষ্ট্রপতি কিন্তু বহাল তবিয়াতে আছে। ইউ সি দ্য পলিটিক্স, মানে আমার কাছে এটা আলোচনা করতে এখন ভালো লাগে না ইনফ্যাক্ট। তো আমার মনে হয় আলটিমেটলি একটা সার্টেন টাইম দেখা যাবে শিরীন শারমিন চৌধুরী রিলিফ পাবে, রিলিফ পাওয়ার পর যদি কখনো সুযোগ আসে যে ক্লিন ইমেজের ইয়ে করবে, সেক্ষেত্রে তারা নেতৃত্ব দিতে পারে। জি, আপনার কাছে ভালো না লাগলেও আমাদেরকে শুনতে হবে এবং আমাদেরকে প্রশ্ন করতে হবে, বলতেই হবে, মানুষ জানতে চায়। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, অনেকেই বলছেন যে আসলে নিষিদ্ধ করে কোনো স্থায়ী কোনো সমাধান হয় না, যেমন জামাতের প্রসঙ্গটি তিনি তুলছিলেন, জামাতকে অনেকবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, আবার জামাত আরও শক্তি নিয়ে ফিরেছে, পুনরুত্থান হয়েছে, যেটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সবসময় বলা হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখছেন? সবাইকে শুভেচ্ছা, দূরের এবং কাছের। আসলে বলা যায় সেই ছোটবেলার থেকেই, স্কুল জীবন থেকেই, ঠিক আছে, যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই স্লোগান বহুবার আমি উচ্চারিত করছি, বহুবার বহু জায়গায় ব্যাখ্যা দিছি। সেই স্কুল জীবনে একটা ছোট্ট স্কুল ঘর থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজয় বাংলা থেকে শুরু করে সর্বত্র হচ্ছে আবার ছাত্র রাজনীতির আমলে আমরা বারবার জামাত এবং শিবিরের বিরুদ্ধে কথা বলেছি। জামাত শিবির তো শুধু ৭১-এর ঘটনা ঘটাই নাই, জামাত শিবির হচ্ছে গিয়ে দশকে ঘটনা ঘটাইছে। আমাদের প্রচুর সহকর্মী আছে, আমার বন্ধু আছে যাদেরকে হত্যা করেছে, শিক্ষাঙ্গনে তাদেরকে হত্যা করেছে, কখনো চিটাগাং কলেজে হত্যা করেছে, কখনো রাজশাহী মেডিকেল কলেজে হত্যা করেছে, হত্যা তারা করেছে, কখনো বিশ্ববিদ্যালয়ে হত্যা করেছে। ফলে এই হত্যাকারী সংগঠনটির বিরুদ্ধে ছোটবেলার থেকে বলে আসছি। শেখ হাসিনা তো দীর্ঘ সময় একবার একটানা থাকলেন ১৬-১৭ বছর, আবার মাঝখানে ৫ বছর, ৫-১৭ গেলে ২২ বছর ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, এই ক্ষমতায় থাকার সময় তিনি এই জামাতকে নিয়ে খেলছেন আর কি, মানে এটা ইঁদুর বিড়াল খেলার মতো। ওকে না করে নিষিদ্ধ, হ্যাঁ, আবার ওকে পুরোপুরি গণতান্ত্রিক অধিকার দেয় না, ওকে নিয়ে একটা হচ্ছে গিয়ে এক ধরনের খেলা, ওকে একটা জুজু বানিয়ে খেলেছেন আর কি। খেলতে খেলতে যখন একদম নাকের আগায় দম এসে গেছে, যে তিনি বুঝতেছে আর কিছু পারা সম্ভব না, ৩ তারিখ হয়ে গেছে আগস্টের, তখন তিনি শেষ মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ করলেন আর কি। এবং নিষিদ্ধ করে তারা হলো কী করলেন, তার নিষিদ্ধ করার ৪৮ ঘন্টা পর তিনি নিজেই হচ্ছে নিষিদ্ধ হয়ে গেলেন, তিনি নিজেই বাংলাদেশ থেকে হলো গায়েব হয়ে গেলেন আর কি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই অবশ্য গায়েব হয়েছিলেন, বাংলাদেশ থেকে পালাতে পেরেছিলেন আর কি। এই যে অবস্থা বাংলাদেশের, সেই অবস্থা থেকে আমরা যদি আজকে তাকাই আর কি, যে হ্যাঁ একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থান হচ্ছে অত্যন্ত রক্তাক্ত একটি গণ অভ্যুত্থান, হৃদয় বিদারক একটি গণ অভ্যুত্থান। সেখানে হচ্ছে মানে সবারই হচ্ছে নেতাকর্মী শহীদ হয়েছে, সাধারণ ছাত্ররা শহীদ হয়েছে, আমাদের মতো কমিউনিস্ট পার্টিরও হচ্ছে ৪জন সদস্য তো শহীদ হয়েছে। বিএনপি দাবি করতে পারে তার ৪০০, আমার তো ৪জন, আমার তো 1%, ভোট তো 1% পাই না, কিন্তু শহীদ তো হচ্ছে 1%, কখনো 2%, কখনো 50% শহীদ হই আর কি, ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু আমার তো হচ্ছে গিয়ে শহীদ আছে, তো সেই শহীদ থাকার কারণে হচ্ছে এই সেন্টিমেন্ট তো আমাদের আছে, যে আমাদের শহীদের পরিবারগুলো তো বলছে যে তোমরা তো কোনো বিচার টিচার তোমরা তো পারবাই না, এমনকি যারা ক্ষমতায় গিয়েছে বা যারা পার্লামেন্টের বিরোধী দল হয়েছে তারাও তো বিচার নিয়ে খেলাধুলা করছে আর কি। আমাদের বিচার নিয়ে খেলাধুলা হচ্ছে, আমাদের বিচার নিয়ে রাজনীতি হচ্ছে, আমাদের বিচার নিয়ে তোমাদের রাজনীতি হচ্ছে, বার্গেনিং হচ্ছে, নানান বিষয় হচ্ছে, কিন্তু আমরা আসলে হ্যাঁ কিছু টাকা পয়সা পাইছি, কিছু আমরা কিন্তু আমার সন্তানের জীবনে বিভিন্ন কোনো ক্ষতিপূরণ হয় না আর কি, সন্তান হারানোর ক্ষয়ের ক্ষতিপূরণ হয় না। এখন এই বিষয়টাকে রাজনৈতিকভাবে আমি কিভাবে দেখব? আসলে দেখতে হলে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই জুলাই আন্দোলনের মধ্যেকার যে হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে হচ্ছে গুম খুন এবং যে বিচারহীনতার দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্য দিয়ে মানে অরাজনৈতিক অনেক ব্যাপার আছে, তনু হত্যার কথা আছে, সাগরুনি হত্যা করা বিষয় আছে, এরকম অনেকগুলো বিষয় আছে, যে পলিটিক্যাল নন পলিটিক্যাল অনেকগুলো ইস্যুজ আছে যেগুলোর বিচার হয় নাই আর কি। এই সমস্ত কিছুর কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়ভার গ্রহণ করছিলেন তারা, তাদের দায় দায়িত্ব আছে এই জায়গায়, এই দায়ে তাদেরকে দায়ী করে তাদের বিচার করা দরকার, তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালদের বিচার করা দরকার, ঠিক আছে, এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা দায়ী তাদের ইন্ডিভিজুয়াল। আরেকটা কথা আছে, তাহলে সংগঠন বা রাজনৈতিক দল হিসাবে তাকে আমি নিষিদ্ধ করব কি করব না,
এই নিষিদ্ধ করলে এর ফলাফলটা কি হতে পারে? এখন কিন্তু হচ্ছে আপনার হচ্ছে রাস্তায় মিছিল হচ্ছে না। যে সময় আপনার হচ্ছে এই বিলটা পাশ করলেন তখন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে বলে দেওয়াল লিখন হয় না, তখন হচ্ছে নিষিদ্ধ করে বলে আমরা যেভাবে দীর্ঘ বছরের পর বছর যুগের পর যুগ জামাতকে নিষিদ্ধ করবো স্লোগান দিছি, সেরকম কোনো স্লোগান এই মুহূর্তে হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু অন্য বিষয় না বাংলাদেশ ব্যস্ত। বাংলাদেশে একটু হচ্ছে দক্ষিণপন্থীরা হচ্ছে খুব বেশি জুলাই সনদ নিয়ে কথা বলছে, যারা বামপন্থী তারা বলছে বাণিজ্য চুক্তি বাতিল করো। এটা নিয়ে মানুষের এই মুহূর্তে সেন্টিমেন্ট গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে এটা করার মধ্যে আমি যেটা মনে করি যে আপনি আওয়ামী লীগকে অনেক বেশি প্রাসঙ্গিক করে ফেললেন। আমরা তো জানি নিষিদ্ধ করলে কি হয়। পাকিস্তান আমলে 48 সাল থেকে 69 সাল পর্যন্ত আমরা তো নিষিদ্ধই ছিলাম। আমাদের দেখা মাত্র গুলি করা হতো, আমাদের জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে 1950 সালে খাপড়া ওয়ার্ডের রাজশাহী থেকে শুরু করে। আমাদের তো 69 সালে গণ অভ্যুত্থান হওয়া আগ পর্যন্ত আমাদের নেতারা কেউ 20 বছর 25 বছর জেল খাটছে কমিউনিস্টরা, এবং কমিউনিস্টরা বেড়েই উঠছে হচ্ছে পাকিস্তানের জেলখানায়। পাকিস্তানের জেলখানাগুলো ছিল আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের ওইখানে কমিউনিস্ট পার্টির শিক্ষা হতো আর কি পাকিস্তানের জেলখানাগুলোতে। তো আপনি নিষিদ্ধ করবেন, করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করবেন এবং আওয়ামী লীগকে জনপ্রিয় করবেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, উনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি এইভাবে করে দেশকে বিভক্ত করবেন। সেটা করতে গিয়ে, সেটা বন্ধ করতে গিয়ে আপনি জুলাইয়ের পক্ষ এবং বিপক্ষ এইভাবেও বাংলাদেশকে বিভক্ত করা যায়। এবং হলো বিপক্ষ শক্তি বা হচ্ছে আওয়ামী শক্তি কিন্তু কম নেই আর কি, ঠিক আছে, 30% হোক 20% হোক, এটাও তো একটা বাংলাদেশের মানুষ, এটাও একটা বাংলাদেশের মানুষ, এবং এরা এখন পর্যন্ত সেই রাজনৈতিক জায়গা থেকে তারা সরে আসে নাই, সেই জায়গা থেকে। তারা হয়তো না ভোট দিয়েছে কিংবা তারা হয়তো ভোট প্রত্যাখ্যান করেছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে, কিন্তু তারা তো আছে আর কি। এই জায়গাটা আপনি কিভাবে রিকনসিলিয়েশন করবেন, এইটাই আসলে একটা আধুনিক এবং একটা গণতান্ত্রিক মুভ ছিল, যে একই সাথে দায়ীদের বিচার করা, দোষীদের বিচার করা। এখন দেখা যায় ক্লাস 7-এর একটা ছেলে বা 8-এর একটা ছেলে, সে হয়তো আওয়ামী লীগের স্লোগান দিয়ে বসলো, নিষিদ্ধ দলে নিষিদ্ধ স্লোগান দিলে আপনাকে গ্রেপ্তার করলেন। সেটাকে আবার ফেসবুক মিডিয়া থেকে নিয়ে গিয়ে খুবই একটা মানবিক বিষয় হিসাবে প্রচার হবে, এবং এই প্রচার হওয়ার মধ্যে দিয়ে আসলে খবরটা কি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে প্রশ্ন। আরেকটা কথা মনে করি, এই যে কদিন আগে নেপালে নির্বাচন হয়ে গেল, দেখেন নেপালে যে নির্বাচন হলো সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল সুশীলা কার্কের। সেই অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের মধ্যে সেখানে নির্বাচন করলেন, এবং সেই নির্বাচন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আন্দোলন যারা করেছিলেন, আন্দোলনে যারা পোস্টার বয়রা ছিলেন, হ্যাঁ, ওই বেলেন্দ্র সাহা, তিনিই প্রধানমন্ত্রী হয়েছেন। এবং ওইখানকার হচ্ছে যে দ্বিতীয় প্রধান দল, ধরেন বিএনপির মতো যে দল, সে কংগ্রেস, সে দ্বিতীয়তেই রয়ে গেছে। আর হচ্ছে যে ক্ষমতায় ছিল কেপি ওলি শর্মার পার্টি, তারা তৃতীয়তে নেমে আসছে, তারাও নির্বাচন করছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। তারপর হচ্ছে বেলেন্দ্র সাহা নির্বাচন জিতে আসছে, সেখানে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, তাতে কি হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরঞ্চ বেলেন্দ্র সাহা প্রধানমন্ত্রী হওয়ার পর কেপি ওলি শর্মাকে গ্রেপ্তার করছেন, কারণ ওই সময় ওই আন্দোলনে, ওই গণ অভ্যুত্থানে কিন্তু ওখানে অনেক হত্যাকাণ্ড হয়েছিল। তার আগেরটা যদি দেখেন আপনি, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান, সেখানে যে রাজা পাকসের যে ফ্রিডম পার্টি, তাকে নিষিদ্ধ করা হয়েছে, ফ্রিডম পার্টিও কিন্তু নির্বাচন করছে শ্রীলঙ্কায়। আগের বার ইলেকশনে 45% ভোট, আর এইবার ইলেকশনে তারা পাচ্ছে মাত্র 4.5% ভোট, 10 ভাগের 1 ভাগে তাদের ভোট নেমে আসছে। এটাই হয়তো, এটাই হয় আর কি, গণ অভ্যুত্থান পরবর্তীকালে এই ঘটনাটাই ঘটে আর কি। কিন্তু আমরা সেই জায়গায় হচ্ছে গিয়ে আমরা একটা আপনাকে যে কেউ ব্রিফ করতে পারে, যে কেউ বলতে পারে ভাই বাংলাদেশের যে হিংসা প্রতিহিংসা রাজনীতি আছে সেটা শেষ হয়নি আর কি। এই জায়গাটাতেও আমাদেরকে একটু বেড়ে আসতে হবে, কিন্তু সেই বাইরে আসার সুযোগটা আমরা কতটা গ্রহণ করতেছে। এখন আমাদের রাজাকি ভাই, উনি খুব ভালো বোঝেন, আইন খুব ভালো বোঝেন, তাকে আমি শ্রদ্ধা করি, আমি তার টক শো দেখি এবং খুব উপভোগ করি তার টক শো, তার আলোচনা, তার বাচনভঙ্গি এবং তার অনেক ভিন্ন ভিন্ন মাত্রার চিন্তা ভাবনা। উনি আজকে আরেকটা কথা বলছেন আর কি, যে ইন্টারিম গভর্নমেন্টের উপর চাপাই দিলেই হয়ে যেত গা, ঠিক আছে, খামাকা বিএনপি তখন একটা ভাব নিল, এখন একটা ভাব নিল। হ্যাঁ, আমার কাছে বিএনপির এই, আমি ওইভাবে দেখবো না, আমার কাছে বিএনপি হচ্ছে কি মাঝে মাঝেই হচ্ছে তাকে বোঝা আমার জন্য খুব কঠিন হয়ে যায় আর কি। এই যে ধরেন হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তারা একটা নিয়োগ করেছেন আর কি, এই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে খুব জোরদার বক্তব্য, সবচেয়ে আগে সবচেয়ে বক্তব্য, এবং তাকে রজার খলিল বলেও ডাকাডাকি করছেন হচ্ছে বিএনপি খুব গুরুত্বপূর্ণ নেতারা। এই রজার খলিল সাহেবকে বোঝা যায় না, তখন আবার এই সেই নানান বিষয়ে তাদের আছে এরকম, হঠাৎ তারা খুব দ্রুত পরিবর্তন ঘটে। এমনকি আপনি মনে করে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টও যে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করেছিল এই রাজনৈতিক দলটিকে, ওই সময় দেখবেন যে হচ্ছে বিএনপির অবস্থান কি ছিল। হ্যাঁ, আমাদের অবস্থান কিন্তু এখন যা আছে তখন তাই ছিল আর কি। হ্যাঁ, আমরা কিন্তু আন্দোলনে যাইনি, ওই যমুনা ঘেরাও করতে যাইনি। যমুনা ঘেরাও করতে বেসিক্যালি গিয়েছেন হাসনাত আবদুল্লাহ, এনসিপির কর্মসূচি ছিল না, খুব ভালো করে পরে দেখেন। এবং পরের দিন কিন্তু সার্জিস আলমকে পাঠানো হয়েছিল হাসনাত আবদুল্লাহকে ঠান্ডা করে ওখান থেকে সরায় নেওয়ার জন্য আর কি।
মানে হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে একটা ইয়া হলো এবং সেখানে হচ্ছে গিয়ে আস্তে আস্তে জমাটটা বড় হলো, সেখানে আসলেন হচ্ছে জামাতের হচ্ছে কর্মীরা আসছেন বা অন্যান্য 11 দলীয় জোট এখন যারা করেন তাদের কর্মীরা আসছেন সেখানে, আসবার পর এবং সেখানে খুবই মানে স্প্রে করা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ঠান্ডা পানি টানি দিয়ে স্প্রে করে একটা রাষ্ট্রীয় আন্দোলন হয়েছে। এবং তখন আবার ইউনূস সাহেব মাঝখানে হঠাৎ বললেন পদত্যাগ করবেন, ঠিক ওই সময়, হ্যাঁ, ওই সিদ্ধান্ত আসার আগে তিনি পদত্যাগ করবেন, চলে যাবেন, বিদেশে চলে যাবেন আর কি। তখন আবার সবাই দৌড়াদৌড়ি করে তার সাথে দেখা করতে গেল। তার সাথে যখন বিএনপি দেখা করতে গেল তখন কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেখানে থাকলেন প্রধান উপদেষ্টার সাথে, আর এই আসিফের বিরুদ্ধে কিন্তু বিএনপি তখন পদত্যাগের দাবি তুলে বসে আছে আর কি।